খাতে অস্থিরতায় ভারত সহ প্রতিযোগী দেশে চলে যাচ্ছে বিদেশি অর্ডার। দিল্লির সুতা নির্ভরতায় নতুন সংকট, ভুল কৌশলে বাংলাদেশের বাজার হারানোর শঙ্কা। অডিটর পদে বৈষম্য নিরসনের দাবিতে গণ অনশন। 11তম গ্রেড থেকে 10তম গ্রেডে উন্নীত হতে চান সিএজি আওতাভুক্ত কর্মচারীরা। দাবি না মানলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। ফ্যান আছে একটা ভালো, ওইটা ভালো না। রাতের বেলা যদি বিআরটিসিটা অ্যাভেলেবেল হয় তাহলে সুবিধা হয় আর কি। সারাদিন যে পরিমাণে থাকে সন্ধ্যার পরে এরকম পাওয়া যায়। গতির শহর ঢাকায় খুঁড়িয়ে চলছে বিআরটিসি। যাত্রীর তুলনায় বাড়েনি বাস, সেবার মান নিয়েও অভিযোগের পাহাড়। বহরে থাকা গাড়ি সচল করে বিভিন্ন রুটে দেওয়ার পরামর্শ। 3 বছর ধরে অচল রংপুর অঞ্চলের 4 চিনি কল। বেকার হাজারো শ্রমিক। সরকারি খাদ্য গুদাম থেকে কোটি টাকার চাল গম গায়েব। তদন্তে দুর্নীতির প্রমাণ পেয়েছে কমিটি। এবং আগ্রাসী ধরলা। কুড়িগ্রামের উলিপুরে 1.5 কিলোমিটার জুড়ে তীব্র ভাঙন। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব শতাধিক পরিবার। ব্যবস্থা নেওয়ার আশ্বাসে দায় সারছে পানি উন্নয়ন বোর্ড। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মাহাদ ইসলাম শুভ। রাজনৈতিক সহিংসতার পাশাপাশি পোশাক শিল্পে অস্থিরতায় বাংলাদেশ থেকে বিলিয়ন ডলারের বিদেশি অর্ডার প্রতিবেশী ভারত সহ প্রতিযোগী ভিয়েতনাম এবং কম্বোডিয়ায় চলে যাচ্ছে। এ অবস্থায় বড়দিন উপলক্ষে তৈরি পোশাকের অর্ডার থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় হারানো সুনাম পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান বিজিএমইএর। শাখাউত ত্রিপুর ক্যামেরায় কমল দের রিপোর্ট। গার্মেন্টস সেক্টরে চলমান অস্থিরতায় আসন্ন স্প্রিং মৌসুমের পোশাক উৎপাদন নিয়ে বড় ধরনের জটিলতায় পড়েছেন বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে প্রতি বছরই বাংলাদেশ স্প্রিং মৌসুমের 10 থেকে 12 বিলিয়ন মার্কিন ডলারের অর্ডার পেয়ে থাকে। শার্ট, প্যান্ট, কোট, জ্যাকেটের মতো সব ধরনের ফ্যাশনেবল আইটেম তৈরি হয় এই মৌসুমে। আর নভেম্বরের মধ্যে উৎপাদন শেষ করে পৌঁছাতে হয় বিদেশি বায়ারদের কাছে। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে তৈরি করা সংকটে অর্ডার অনেকটা কমে গেছে। এইসব অর্ডার ভারতসহ আরও কয়েকটি দেশে চলে যাচ্ছে বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। লেট স্প্রিং, হলিডে এবং ফলের অর্ডারে আমরা দেখতে পাচ্ছি আশানুরূপ অর্ডার আমরা পাচ্ছি না, এবং এই অর্ডারগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ সহ আমাদের যে কম্পিটিটর দেশগুলো আছে ওখানে চলে যাচ্ছে। বিজিএমইএর তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 8 মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় হয়েছে 25.26 বিলিয়ন মার্কিন ডলার। মে মাসে রেকর্ড 3.5 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হলো। রাজনৈতিক অস্থিরতার কারণে পরের মাস থেকে ক্রমশ রপ্তানি কমেছে। শুধু স্প্রিং মৌসুম নয়, ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত চলা ফল মৌসুমের অর্ডার নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। কিভাবে এটাকে ফেরত আনবো এটা ডিপেন্ড করবে আমাদের বর্তমান সরকারের ভাবমূর্তি এবং ওনাদের অবস্থানের উপরে। প্রতি বছরই 50 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা থাকলেও কখনো তা সফল হতে পারেনি বিজিএমইএ। এক্ষেত্রে 42 থেকে 47 বিলিয়ন মার্কিন ডলারে সীমাবদ্ধ থাকছে। তবে চলতি বছর ইমেজ সংকটের কারণে রপ্তানি আয় আরও কমে যাওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তা চেয়েছে তারা। এই ইমেজ সংকটটা যাতে কাটিয়ে উঠতে পারে, কারণ আমাদের বর্তমান সরকার প্রধান ওয়ার্ল্ডে একজন ফেমাস ব্যক্তি, এবং ওনার ইমেজটাকে আমরা কাজে লাগিয়ে যাতে সামনে যাতে আমাদের যাতে একটা ভালো ফসল পেতে পারি। 2023 সালে তৈরি পোশাক খাতে রপ্তানি উন্নয়ন ব্যুরো 47.38 বিলিয়ন মার্কিন ডলার আয় দেখালো। এই নিয়ে দ্বিমত রয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের। আবার সেপ্টেম্বরে এসে শুরু হয়েছে অস্থিরতা। এই অস্থিরতা কাটানো না গেলে পুরো বছরের যে প্রবৃদ্ধি তা ধরে রাখা যাবে না, এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। শ্রমিক অসন্তোষের মুখে যখন ভাবমূর্তি সংকটে দেশের তৈরি পোশাক শিল্প, তখন আবার দুঃসংবাদ দিচ্ছেন তাদের কাছে সুতা সরবরাহকারী উদ্যোক্তারা। তারা বলছেন কম দামে সুতা কিনতে ভারতমুখী হয়েছেন অনেক মালিক। এজন্য ভুল বাণিজ্য কৌশলকে দায়ী করছেন বিটিএমএ। আর অর্থনীতিবিদরা বলছেন কাঁচা মালের বিদেশ নির্ভরতা তৈরি পোশাকের বিশ্ববাজার থেকে ছিটকে ফেলতে পারে বাংলাদেশকে। কামরুল হাসান সবুজের রিপোর্ট। 2-3 মাসে 1000 টনের মতো সুতা আমি ইন্ডিয়া থেকে নেগোসিয়েশন করেছি। বিগত দিনগুলিতে কিন্তু আমি বাংলাদেশ থেকে নিতাম। বার্তা পরিষ্কার,
রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় সাশ্রয়ী মূল্যের সুতার যোগান নিশ্চিতে ভারতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা। প্রশ্ন হলো, যখন চাপ বাড়ছে কম সময়ের মধ্যে পণ্য সরবরাহের, তখন ঝুঁকি নিয়ে হলেও দেশীয় প্রতিষ্ঠান ছেড়ে সুতার জন্য কেন বিদেশমুখী হচ্ছেন তারা? বাংলাদেশের সুতার দাম এই মুহূর্তে $3.30 পার কেজি। ইন্ডিয়ার থেকে আমি গত সপ্তাহে এলসি করছি $2.77। ডিফারেন্স কত হলো? প্রায় 50-52-53 সেন্টের মতো। বিদেশ থেকে কম দামে সুতা কিনে তৈরি পোশাক শিল্প মালিকরা লাভবান হলেও তা বড় ধরনের ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে দেশের সুতাকল মালিকদের। এমনকি দিন দিন কারখানা বন্ধের সংখ্যা বাড়ছে বলেও দাবি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTME এর। মিলগুলো যদি চলতে না পারে, মিলগুলো যদি ঠিক মতন বেতন ভাতা দিতে না পারে, এটা তো দায়িত্ব একটা মালিকের না, এটা তো তার অদক্ষতার কারণে হয় নাই। এটা যদি এই সিস্টেমের ফেলিওরের জন্য আমি ফেল করি, এটা তো দায়িত্ব আমি নিব না। কেন বাজার থেকে ছিটকে পড়ছেন দেশের সুতাকল মালিকরা? তাদের জবাব, 2026 সালে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতির স্বপ্নে ভর করে গত জানুয়ারি থেকে 43টি খাতের কোনোটিতে রপ্তানি প্রণোদনা ও নগদ সহায়তা তুলে দেয়, আবার কোনোটিতে কমিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে জ্বালানি সংকটে সক্ষমতার অর্ধেক বন্ধ রাখায় বেড়ে যাচ্ছে সুতার উৎপাদন খরচ, আর এই সবই প্রতিযোগিতার বাইরে ঠেলে দিচ্ছে তাদের। ওরা যেভাবে ওদের কস্টিং করে, সে যদি তার কস্ট প্রাইসে বা বিলো কস্ট প্রাইসেও যদি আমাকে পণ্য দেয়, তারপরে কিন্তু তার ইনসেন্টিভ আছে। সো ইনসেন্টিভসটাকে ধরে সে উল্টা কস্টিং করতেছে। তার যেসব পলিসি বেনিফিট আছে সেগুলো ধরে সে যে সুতার কস্টিং বা কাপড়ের কস্টিংটা করে, সেটা আমার চেয়ে অনেক বেটার। অর্থনীতিবিদরা বলছেন, সুতার মতো কাঁচামালের বিদেশ নির্ভরতা দিন শেষে হুমকির মুখে ফেলতে পারে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পকে। নীতির কারণে এই আমাদের তৈরি পণ্যের দামটা বাড়ে বা বেশি হয়, এবং এটার কারণেই যদি আমাদের আর্মিজি সেক্টরে আমাদের সুতাটাকে ব্যবহার করতে না পারে, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি যে এখানে আসলে সমাধান একটাই, সেটা হলো যে আমাদের এই সুতার দামটা যাতে কম থাকে, এটার জন্য ইনসেন্টিভ দেওয়া। আর এই ইনসেন্টিভ দেওয়া মানে আসলে একটা বিনিয়োগ। প্রতিযোগিতার বিশ্ববাজারকে আমলে নিয়ে দ্রুত বাণিজ্য নীতি কৌশল পরিবর্তনের তাগিদও তাদের। কিন্তু আমাদের এই কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার রাজিবুল হাসান। রাজীব, শিল্পনগরী গাজীপুরে একদিকে যেমন উৎপাদন সচল রয়েছে, অন্যদিকে দু একটি কারখানায় আন্দোলনও কিন্তু চলছে। আজকে সকাল থেকে গাজীপুরের যে টঙ্গী, সেখানে সেজান এপারলেস একটি কারখানার শ্রমিকরা 2.5 মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নেমেছে তারা, এবং এশিয়া পাম্পের সামনে অবস্থান নিয়ে তারা মহাসড়কের গাড়ি আটকে দিয়েছে। অন্যদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কথা যদি বলি, সেখানে কিন্তু ভ্যাকসিনপুর কোম্পানির বেশ কিছু শ্রমিক তারা চন্দ্রা এলাকায় অবস্থান নিয়েছে, সেই মহাসড়কের একাংশও বন্ধ করে দিয়েছে। অর্থাৎ বলতে গেলে যে এই যে দুটি কারখানা, এছাড়া অন্য যেসব কলকারখানা রয়েছে, পোশাক কারখানা রয়েছে, সেগুলো কিন্তু একদমই উৎপাদন সচল রয়েছে। খুব স্বাভাবিকভাবেই তারা আসলে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গতকালকে, তার আগে এবং আজকে যেভাবে আসলে সকালবেলা বিশেষ করে 8টা বাজার আগে কাজে যোগদান করার যে দৃশ্য, দলে দলে সেই দৃশ্যই আমরা দেখেছি। তবে এই দুটি পোশাক কারখানার শ্রমিকরা সকালে কাজে আসার পর কিন্তু তারা যোগদান না করে সেখানে তাদের যে বকেয়া বেতনের দাবিতে তারা মহাসড়কে নেমে পড়ে। এই পরিস্থিতিতে বলতে গেলে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী গাজীপুরা সেই অংশে বেশ যানজট রয়েছে, এবং সেখানে কিন্তু মানুষের দুর্ভোগ তৈরি হয়েছে। অনেকটা ভোগান্তি পোহাতেই হচ্ছে যারা ময়মনসিংহ থেকে কিংবা গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছে, কিংবা ঢাকা থেকে গাজীপুরের দিকে আসছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে কাজ করছে। একইভাবে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে চন্দ্রা এলাকায়, সেখানে একপাশে যেখানে অবস্থান করছে শ্রমিকরা, সেখানেও থানা পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছে এবং রাস্তা থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। বলতে গেলে যে গাজীপুরের যে কারখানাগুলো, সেখানে বেশিরভাগ কারখানাই বলতে গেলে প্রায় 95-98% কারখানাই উৎপাদন সচল রয়েছে। দু একটি কারখানায় তাদের দাবিতে বিভিন্ন জায়গায় আসলে মিছিল করছে। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে থাকা পোশাক কারখানার এবং আন্দোলন এবং স্বাভাবিক যে পরিস্থিতি, তার সবশেষ তথ্য। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা, সরাসরি যুক্ত ছিলাম সেখানে।
বাংলাদেশের ব্যাংক ও আর্থিক খাতের সংস্কারের জন্য $100 কোটি ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। এ নিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেছেন সংস্থাটির প্রতিনিধি দল। বিস্তারিত জানাতে সচিবালয়ে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছে তার কাছে। কাজল, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর কিন্তু বলা চলে যে এই প্রথম বিশ্বব্যাংকের প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করছে। বাংলাদেশ ব্যাংক সহ অর্থ মন্ত্রণালয়ে কিন্তু তারা বিভিন্নভাবে বৈঠক করছে এবং রোববারে যেটি বাংলাদেশ ব্যাংকের বৈঠক ছিল সেই বৈঠকে কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে $100 কোটি ঋণ সহায়তা দেওয়া হচ্ছে বাংলাদেশের আর্থিক এবং ব্যাংক খাতের সংস্কারে। তবে আজকের বৈঠক থেকে যেটি অর্থমন্ত্রী সচিবালয়ে যেটি বৈঠক হলো একটু আগে শেষ হয়েছে, প্রতিনিধি দলের 7 জন সদস্য ছিলেন এবং দক্ষিণ এশীয় অঞ্চলের বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ ভার্গিস ছিলেন সেখানে প্রতিনিধি দলের নেতৃত্বে। এবং সেই প্রতিনিধি দলের নেতৃত্বের বৈঠক শেষে কিন্তু আমরা যেটি জানতে পারলাম সেটি হচ্ছে যে সহায়তা বিশ্বব্যাংকের আমরা জানতে পেরেছিলাম বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, সেটি মূলত কত পরিমাণ হবে সেটি এখনও নির্ধারিত হয় নাই। এবং একইভাবে বলা চলে যে এই অর্থ সহায়তার পরিপ্রেক্ষিতে আর্থিক খাত এবং দেশের যে ব্যাংকিং খাতে যে সংস্কার করা হবে সেটির জন্য বিশ্বব্যাংকের যে শর্ত আমরা জানতে চেয়েছিলাম যে শর্ত কোনো কিছু দিয়েছে কিনা বিশ্বব্যাংক, সেটিও কিন্তু অর্থ উপদেষ্টা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে এমন শর্ত সংস্থাটি দেবে না কিংবা বাংলাদেশের পক্ষ থেকে সেই শর্তগুলো কতটুকু মানতে পারবে সেগুলো কিন্তু যৌক্তিকতা রেখেই কিন্তু সেই শর্ত আরোপ করা হবে এবং শর্তগুলো গ্রহণ করা হবে যাতে সব শর্তগুলো বাস্তবায়ন করে ব্যাংক এবং আর্থিক খাতের সংস্কার করতে পারে বাংলাদেশ। এবং এই পরিমাণটা কত হবে সেটি কিন্তু অর্থ উপদেষ্টা নির্দিষ্ট বলেননি, যদি আমরা জানতে পেরেছিলাম যে $100 কোটি অর্থাৎ $1 বিলিয়ন এই খাতগুলোর সংস্কারের জন্য দেওয়া হবে। তবে এই খাতের সেক্ষেত্রে কিন্তু 25 অর্থাৎ 75% অর্থাৎ অর্থ কিন্তু এই ঋণ অর্থাৎ $75 কোটি এই ঋণ কিন্তু ব্যাংক খাতের এনফোর্সমেন্ট এবং সংস্কারে ব্যবহার হবে এবং $25 কোটি এখানে মূলত ঋণ হিসেবে ব্যবহৃত হবে। এবং এই সংস্কারের মধ্য দিয়ে বলা চলে যে আগামী দিনে যে ব্যাংক খাত এবং আর্থিক খাতের যে উদীয়মান অগ্রগতি, নতুন করে যে এখানে সুশাসন প্রতিষ্ঠা এবং ঋণ ইনভেস্টমেন্ট সবকিছু যে কার্যকরভাবে চলবে সেটি কিন্তু মূলত দেখভালের জন্য এবং এখানে বলা চলে টেকসই একটি ব্যবস্থার জন্য কিন্তু এই ঋণ কাঠামো নির্ধারণ করা হবে। তো সবই বলা চলে যে বিশ্বব্যাংকের যে সহায়তা এবং বিশ্বব্যাংকের যে আর্থিক ঋণ সবকিছু মিলে বাংলাদেশ সরকার যৌথভাবে যে কাজ করবে সেটি কিন্তু আগামী দিনের টেকসই আর্থিক ব্যবস্থাপনার একটি মাইলফলক হবে এমনটি কিন্তু মনে করছে অর্থ মন্ত্রণালয়। তো আমার কাছে এই ছিল সবশেষ সচিবালয় থেকে। বিশ্বব্যাংকের সহায়তার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়। অডিটর পদে বৈষম্য নিরসনের দাবিতে গণ অনশন চলছে রাজধানীর সেগুনবাগিচায়। 11তম গ্রেড থেকে 10তম গ্রেডে উন্নীত হতে চান সিএজি আওতাভুক্ত কর্মচারীরা। মঙ্গলবার সকাল থেকে সেগুনবাগিচায় হিসাব ভবনের সামনে সারা দেশ থেকে আগত অডিটররা এই কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, সর্বোচ্চ আদালত থেকে রায় আসার পরও শুধুমাত্র রিটকারীদের বিপরীতে আদেশ বাস্তবায়ন করে একই পদে 2 গ্রেড রেখে বৈষম্য তৈরি করা হয়েছে। অডিটরদের অভিযোগ, এখনও প্রায় 2500 অডিটর 11তম গ্রেডে রয়েছেন। দাবি বাস্তবায়ন না হলে গণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এই মুহূর্তে সেগুনবাগিচা আছেন সহকর্মী ফরহাদুর রহমান। গণ অনশনের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। ফরহাদ, হিসাব ও নিরীক্ষা বিভাগের অডিটররা বৈষম্যের প্রতিবাদে গত সপ্তাহের রোববার থেকে কিন্তু এই হিসাব ভবনে সেগুনবাগিচায় তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন। আজকে তারা যেটি করছেন আসলে এখানে গণ অনশন কর্মসূচি পালন করছেন। গত 11 তারিখ এই অডিটররা যারা আছেন তাদের 10ম গ্রেডে উন্নীতকরণের একটি জিও জারি হয় এবং সেখানে তারা যেটি বলছেন যে একটি নির্দিষ্ট সংখ্যার মানুষজন শুধুমাত্র যারা এই পদে উন্নীত করার ক্ষেত্রে যে রিট পিটিশন আছে সেই পিটিশনের বিপরীত পিটিশনকারীদের ক্ষেত্রে শুধুমাত্র এই জিওটি বাস্তবায়ন করা হয়েছে এবং সেটিকে তারা স্পষ্ট বৈষম্য বলে অভিযোগ করছেন। এবং তারা যেটি বলছেন আসলে 3350 জনের মধ্যে এখন শুধুমাত্র 811 জন এর ক্ষেত্রে শুধুমাত্র এই যে উন্নীতকরণ সেটি বাস্তবায়ন হয়েছে। তবে বাকি 2500 জনের বেশি জন মানুষ এখনো বৈষম্যের শিকার হচ্ছেন এবং সেটির ক্ষেত্রে তারা নানা ধরনের বৈষম্যের কথা তারা বলছেন এবং তারা নানা সময় নানা ভাবে দাবিগুলো জানিয়ে আসছেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স থাকার পরেও অর্থ মন্ত্রণালয় এসে তাদের এই যে বৈষম্য সেটি কিন্তু এখনো জিয়ে আছে এবং সে সবশেষ আজকে সকাল থেকে তারা এই গণ অনশন কর্মসূচি পালন করছেন। তারা যেটি বলছেন প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত সারা দেশের অডিটররা যারা আছেন তারা প্রত্যেকেই কার্যক্রম বন্ধ রেখে এই গণ অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন
এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের উন্নীতকরণ না হয়, অর্থাৎ গ্রেড বাস্তবায়ন না হয়, শুধুমাত্র বেতন কাঠামো নয় বরং তাদের গ্রেডটি বাস্তবায়ন করার জন্য তারা বলছেন, এবং এটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কোনো ধরনের কাজ করবেন না, কোনো ধরনের অফিস আদালতে যাবেন না। সেগুনবাগিচা হিসাব ভবনে প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই গণ অনশন কর্মসূচি পালন করবেন। আমরা যেটি দেখেছিলাম এর আগে তারা এখানে গণ অবস্থান কর্মসূচি পালন করেছিলেন গত সপ্তাহে। এরপর তারা প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছিলেন, যেখানে তারা বলেছিলেন যে যদি আইন মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স থাকার পরও যেই বিষয়টি বাস্তবায়ন হচ্ছে না, এটি স্পষ্ট বৈষম্য। তো হিসাব ভবনের সামনে থেকে এই গণ অবস্থান কর্মসূচির গণ অনশন কর্মসূচির সবশেষ খবর ছিল এই আমার কাছে। অডিটরদের গণ অনশন কর্মসূচির সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেগুনবাগিচায়। গতিশীলতার ঢাকা নগরীতে এখনও মন্থর গতিতে চলছে রাষ্ট্রায়ত্ত গণপরিবহন প্রতিষ্ঠান বিআরটিসি। যদিও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলছে যাত্রীর চাপ, সেই তুলনায় বিআরটিসির বাস যেন থেকেও নেই। অভিযোগ আছে নাগরিকদের সেবা দিতে ব্যর্থ সরকারি প্রতিষ্ঠানটি, আর তাই বিআরটিসিকে ঢেলে সাজানোর পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞদের। আল কাসেরের রিপোর্ট। রাজধানীর শনিরাখড়া বাস স্ট্যান্ডের চিত্র এটি। কাঙ্ক্ষিত বাস পেতে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা, এরপর বাসে ওঠার জন্য হুড়োহুড়ি, প্রাণান্তকর চেষ্টা। নিত্যদিনই লেগে থাকে এমন প্রতিযোগিতা। ব্যস্ত সময়ে যাত্রীর এমন চাপ শহরের প্রায় সবগুলো বাস স্টপেই দেখা যায়। যাত্রীর চাপের তুলনায় বাসের সংখ্যা খুবই কম। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, গণপরিবহনের এমন সংকটকালে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বিআরটিসির ভূমিকা কি? এইসব দিকে বিআরটিসির বাসটা নাই, কিন্তু এইদিকে প্রচুর যাত্রী। কাজলা শনিরাখড়া এই যাত্রীদের জন্য গাড়িতে ওঠাতে একটা কষ্টসাধ্য বিষয়। লোকাল বাস এখন চলাচল করছে, আমাদের ভোগান্তি হচ্ছে খুব পরিমাণে, মহিলারা উঠতে পারছে না, রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, প্রচুর ঝামেলা হয়। বিআরটিসি বাসটা হলে আমাদের একটু সুবিধা হয়। এমন পরিবহন সংকটের মুহূর্তে বিআরটিসির বিরুদ্ধে আছে মানুষের নানা অভিযোগ। নির্দিষ্ট স্টপে গাড়ি না থামা, সময়মতো গাড়ি না পাওয়া সহ আরও বিস্তর অভিযোগ। বিআরটিসির মূল সমস্যাটাই হলো এখন জনবল কম। হাফ ভাড়া মাঝে মাঝে নেয় আর মাঝে মাঝে নেয় না। ফ্যান আছে একটা ভালো, ওইটা ভালো না। রাতের বেলা যদি বিআরটিসিটা অ্যাভেলেবেল হয় তাহলে সুবিধা হয় আর কি। সারাদিন যে পরিমাণে থাকে সন্ধ্যার পরে এরকম পাওয়া যায়। বিআরটিসির তথ্য বলছে ঢাকা মহানগরীর 39টি রুটে সংস্থাটির সচল বাসের সংখ্যা 409টি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভাড়ায় আছে 121টি। স্টাফ বাস হিসেবে চলছে 233টি, মেরামতের জন্য 62টি, আর অচল অবস্থায় ডিপোতে আছে 12টি বাস। একেবারেই সীমিত গাড়ি, কিন্তু বিআরটিসির প্রতি মানুষের চাহিদা অনেক বেড়ে গেছে। একসময় বিআরটিসি তো আপনি 32 কোটি টাকা ইনকাম, তার মানে আর এখন 52 কোটি টাকা, তার মানে যাত্রীর সংখ্যা অলমোস্ট অনেক বেড়েছে। বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বিআরটিসি। 2023-24 অর্থ বছরে সরকারি এই প্রতিষ্ঠানটি লাভ করেছে 25 কোটি 4 লাখ টাকা, আর 2022-23 অর্থ বছরে তাদের লাভের পরিমাণ ছিল 47 কোটি 71 লাখ টাকা। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থেকে বিআরটিসিকে আরও গতিশীল করার আশ্বাস দিলেন বর্তমান চেয়ারম্যান। বহরে থাকা গাড়িগুলো সচল করে ঋণ পরিশোধ সক্ষমতা বৃদ্ধি করাই বড় চ্যালেঞ্জ বলছেন তিনি। কোনো গাড়ি হারাইতে দেওয়া যাবে না। আমার একটা স্লোগান আছে, গাড়ি বসার আগে ম্যানেজার বসে যাবে। নতুন করে যে গাড়িগুলো যে যুগ হওয়ার কথা সেগুলোকে আমরা যেন যথাসময়ে যেন আমরা পাইতে পারি, তাইলে বিআরটিসি আরও অনেক দূর এগিয়ে যাবে। তো আমার চ্যালেঞ্জ হলো যে একবারে দুর্নীতিমুক্ত বিআরটিসি করা। যাত্রী সেবা উন্নয়নে বিআরটিসিকে ঢেলে সাজানোর পরামর্শ দিচ্ছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। বলছেন নাগরিক সেবা প্রদানে বিআরটিসিকে জোর দিতে হবে অপারেশনস বিভাগে। বিআরটিসির যে অনিয়ম অব্যবস্থাপনা, এটা অনেকটা ডিপ রুটেড আমি বলবো। নাগরিক সেবা দেওয়ার জন্য অপারেশন প্ল্যান লাগে। আমি মনে করি তাদের এই অপারেশন প্ল্যানটা আসলে পরিপক্ক না। বিআরটিসির দায়িত্বে যারা আছে এবং টপ ম্যানেজমেন্ট, সেখানে আসলে গণপরিবহন কিভাবে পরিচালনা করতে বুঝেন, এই ধরনের লোককে কিন্তু আনতে হবে। মেট্রো রেলের সুবাদে যেখানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছে মানুষ, সেখানে এখনও খুঁড়িয়ে চলছে লাল বাস। তবে বহরে নতুন 340টি সিএনজি চালিত এসি বাস যুক্ত হলে ফিরতে পারে গতি। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। 3 বছরের বেশি সময় ধরে অচল রংপুর অঞ্চলের 4টি চিনিকল। লোকসানের অজুহাত ও আধুনিকায়ন করে চালুর কথা বলা হলেও তা আলোর মুখ দেখেনি। কারখানা বন্ধ হয়ে যাওয়ার সংকটে পড়েছেন হাজারো শ্রমিক। অভিযোগ উঠেছে, চিনির বাজার নিয়ন্ত্রণ করতেই বহুজাতিক কোম্পানিগুলো তৎকালীন সরকারের সঙ্গে আতাত করে পরিকল্পিতভাবে এসব চিনিকল বন্ধ করেছে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। নষ্ট হয়ে গেছে কারখানার টিনের ছাদ, মরিচা পড়েছে অধিকাংশ যন্ত্রপাতিতে। অনেক যন্ত্র ঢেকে রাখা হয়েছে পলিথিন দিয়ে। একসময়ের কর্মমুখর রংপুরের শ্যামপুর সুগার মিলের বর্তমান চিত্র এটি।
বাহিরের ছবি আরো ভয়াবহ, পুরো কারখানাকে আবৃত করে রেখেছে ঝোপঝাড় জঙ্গলে। অলস পড়ে থাকতে থাকতে নষ্টের পথে অসংখ্য যানবাহন। যে কজন কারখানার দেখভালের দায়িত্বে আছেন তাদেরও বেতন বন্ধ 5 মাস ধরে। অথচ 60-এর দশকে গড়ে ওঠা সব কারখানাই উত্তরাঞ্চলের অর্থনীতির বড় শক্তি ছিল। ওয়ার্কশপের কতগুলো জিনিস, ইলেকট্রিকের জিনিস, এগুলা দীর্ঘদিন থেকে বন্ধ হওয়া থাকাতে এগুলা নষ্ট হওয়ার পথে চলছে। এখানে আমরা সিকিউরিটি গার্ড 33 জনের মতন আছি, অন্য স্টাফ মিলি 50 জনের মতন। হ্যাঁ, তাতে আমরা সিকিউরিটি গার্ডেরা খুব কষ্টের মধ্যে আছি। আমাদেরকে যত তাড়াতাড়ি এই বেতনটা পরিশোধ করলে ভালো হয়। 2020 সালে শ্যামপুর সুগার মিলের মতো লোকসানের অজুহাত দেখিয়ে রংপুর বিভাগের 4টি সুগার মিল বন্ধ করে দেওয়া হয়। বলা হয়েছিল আধুনিকায়নের মধ্য দিয়ে এসব মিল পুনরায় চালু করা হবে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও একসময় এই অঞ্চলের অর্থনীতিতে অবদান রাখা এসব সুগার মিল চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বন্ধ হওয়া রংপুর বিভাগের 4টি চিনিকলের প্রতিটির দৈনিক আখ মারাইয়ের সক্ষমতা ছিল গড়ে 1,500 মেট্রিক টন, আর বছরে প্রতিটির চিনি উৎপাদন সক্ষমতা ছিল 11,000 মেট্রিক টন। দেশের চাহিদার বড় অংশ যোগান আসত এসব চিনিকল থেকে। শ্রমিক নেতারা বলছেন, চিনির বাজার নিয়ন্ত্রণ করতেই বহুজাতিক কোম্পানিগুলো তৎকালীন সরকারের সঙ্গে আঁতাত করে পরিকল্পিতভাবে এসব চিনিকল বন্ধ করেছে। এই মিলের সঙ্গে আমাদের আখচাষী, কৃষক, তারপরে শ্রমিক, লেবার, গাড়ি সবাই অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই মিলটা বন্ধ হওয়ার পরে আমাদের এলাকায় অনেকটা মনে করে নিস্তব্ধ হয়ে গেছে। কর্পোরেট ব্যবসায়ীদের কাছ থেকে উদ্ধার করে এই সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে আজকে এগুলো যদি অরিজিনালি আমাদের টিসিবির হাতে বা কর্পোরেশনের হাতে যদি দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে এই মিলগুলো চালু করা সম্ভব। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, এরই মধ্যে কারখানাগুলোর সক্ষমতা, জনবল সহ নানা বিষয় যাচাই বাছাইয়ে গঠন করা তদন্ত কমিটি চিনিকলগুলো পরিদর্শন করেছেন। ফিজিবিলিটি স্টাডি একটা কমিটি গঠন করা হয়েছিল। কমিটি মিলে আসছিল, কিছু সদস্য আসছিল, বিভিন্ন তথ্য নিয়ে গেছে। আর আশা করতেছি এটা একটা উদ্যোগ পজিটিভ হলে ইনশাল্লাহ চালু হবে বলে আশা করতেছি। রংপুর বিভাগের 4টি চিনিকলের শ্রমিকের সংখ্যা ছিল প্রায় 1 লাখ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। রংপুরে সরকারি খাদ্য গুদাম থেকে কোটি টাকার চাল, গম গায়েব। হদিস নেই 9,544টি খালি বস্তা। তদন্তে দুর্নীতির প্রমাণ পেয়েছে 5 সদস্যের কমিটি। এ ঘটনায় উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা সহ 3 জনের বিরুদ্ধে মামলাও হয়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। আমাদের বস্তাগুলো যেভাবে থাকার কথা, কিছু কিছু খামালে বস্তাগুলো খাড়া করে রাখে, উপরে বস্তা ঢালে, মধ্যে গ্যাপ সৃষ্টি করা হয়েছে। রক্ষকই যখন ভক্ষক, যার দায়িত্ব ছিল উপজেলা খাদ্য গুদাম সংরক্ষণের, তিনি লাপাত্তা করেছেন প্রায় 145 মেট্রিক টন চাল ও গম। রংপুর সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কানিস ফাতেমাকে কুড়িগ্রামে বদলি করে তার জায়গায় দায়িত্ব দেয়া হয় নুরুন নবী বাবুকে। তবে দীর্ঘদিনেও দায়িত্ব বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণ করতে থাকেন কানিস ফাতেমা। এরপরেই তার বিরুদ্ধে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা খাদ্য অফিস। 12 সেপ্টেম্বর তদন্ত কমিটি জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, গুদামে প্রায় 145 মেট্রিক টন চাল ও গম ঘাটতি রয়েছে। একই সঙ্গে হদিশ নেই 9,544টি খালি বস্তার। উধাও হওয়া চাল, গম ও খালি বস্তার বাজার মূল্য প্রায় 1,85 লাখ টাকা। ওসিএলএসডি, ওনার সঙ্গে একজন নিরাপত্তা প্রহরী এবং লেবার সর্দারকে আমরা মনে করতেছি যে এইগুলোর সাথে জড়িত। এ ঘটনায় সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কানিস ফাতেমা, নিরাপত্তা প্রহরী চঞ্চল ও শ্রমিক সর্দার রবিউলকে আসামি করে রংপুর কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে। এছাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা কানিস ফাতেমাকে বরখাস্ত করেছে খাদ্য অফিস। তবে শ্রমিক সর্দার রবিউলের দাবি, উধাও হওয়া খাদ্যশস্য গুদামে ঢুকানোই হয়নি। খাতা কলমে দুর্নীতি করেছে কানিস ফাতেমা। মিলারের মাল আছে 2 গাড়ি, এখন ওখানে যদি আপনি 4 গাড়ির বিল দেন, ওটা কি লেবার দেখা জানবে? ওইভাবে ওরা বিল করি নিয়েছে। 3 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আপাতত ধারণা করা হচ্ছে যে 3 জনই জড়িত, এবং পরবর্তীতে যদি মনে হয় দুদক এসে তদন্ত করবে এবং সেখানে যদি আরও তথ্য উপাত্ত উঠে আসে তো সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। দীর্ঘদিন বিচারহীনতার কারণে এই সিন্ডিকেট শক্তিশালী হয়ে উঠেছে বলে মনে করেন কৃষক নেতা। আমরা মনে করি যে আসলে এখানে শুধুমাত্র 3 জন ব্যক্তি জড়িত নেই, উপর থেকে নিচ পর্যন্ত এখানে অনেকেই জড়িত রয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সরকারি খাদ্য গুদামের চাল, গম আত্মসাতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে খাদ্য বিভাগ। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।
দীর্ঘদিন সংস্কার না হয় বেহাল দশা নীলফামারীর সৈয়দপুর পৌর বাস টার্মিনালে। সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী পরিবহন শ্রমিকরা। এছাড়া পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভবন। শীঘ্রই টার্মিনালটি আধুনিকায়নের আশ্বাস সংশ্লিষ্টদের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। চারিদিকে খানাখন্দ, বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। 1989 সালে নির্মাণ করা হয় নীলফামারীর সৈয়দপুর পৌর বাস টার্মিনাল। দীর্ঘদিন সংস্কার না করায় সড়ক ও পার্কিং এলাকায় তৈরি হয়েছে ছোট বড় গর্ত। সামান্য বৃষ্টিতে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এই অবস্থায় টার্মিনালে আসা যাত্রীরা পড়েন ভোগান্তিতে। এমনকি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে টার্মিনাল ভবন। এখানেতে বাস থেকে নামে আমরা দাঁড়াবো বা কোথাও যাবো ধরনের কোনো ইয়া নাই। পৌরসভা ইজারা নিচ্ছে, টোল নিয়ে যাচ্ছে, কিন্তু টার্মিনালের উন্নয়নের কোনো কাজ নাই। যাত্রীদের সঙ্গে ভোগান্তিতে আছেন পরিবহন শ্রমিকরাও। স্থান সংকুলন না হওয়ায় অনেক বাস পার্কিং করা হয় প্রধান সড়কে। এমনকি যাত্রী ওঠানামা করা হয় টার্মিনালের বাইরে। চুরি হচ্ছে বাসের যন্ত্রাংশ। ভাঙার জন্য গাড়িগুলো তো ঢুকাইতে পারি না, সব রাস্তার উপরে গাড়িতেই। স্পেয়ার চাকা চুরি হয়ে যাচ্ছে। আমার সেদিন 209 লিটার তেল চুরি হয়ে গেছে, ব্যাটারি পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে। আমরা শত চেষ্টা করে এটা উন্নয়ন করতে পারতেছি না। আমরা মেয়রের সাথে গত মুহূর্তে কয়েক মেয়রের সঙ্গে যোগাযোগ করছি, কেউ এখানে একটি পয়সা করে পর্যন্ত খরচ করেনি। শীঘ্রই টার্মিনালটি আধুনিকায়নের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। RUTDP নামে প্রকল্পটা শুরু হলে তখনই আপনার এই সৈয়দপুর পৌরসভার যে কেন্দ্রীয় বাস টার্মিনাল, এটার উন্নয়ন কাজ শুরু হবে। প্রতিদিন প্রায় 10,000 মানুষ সৈয়দপুর পৌর বাস টার্মিনালটি ব্যবহার করেন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। এলাকাবাসীর বাধার মুখে 1 মাসের বেশি সময় ধরে বন্ধ গাইবান্ধা পৌরসভার বজ্র ডাম্পিং স্টেশন। বন্ধ বজ্র অপসারণ কার্যক্রম। শহরের বিভিন্ন সড়কের উপর পড়ে আছে আবর্জনা। দুর্গন্ধে চলাফেরায় চরম ভোগান্তিতে পৌরবাসী। তবে অসহায়ত্ব প্রকাশ করে বাসিন্দাদের সহযোগিতা চাইল পৌর কর্তৃপক্ষ। আতল হক সাগরের ছবিতে বিপ্লব হোসেনের রিপোর্ট। সড়কের উপর ফেলা হয়েছে ময়লা। দুর্গন্ধে নাক চেপে পাশ দিয়ে যাতায়াত করছেন বাসিন্দারা। শেখ হাসিনা সরকারের পতনের পরদিন গত 6 আগস্ট গাইবান্ধা পৌরসভার 7 নং ওয়ার্ডের বানিয়ারজান এলাকার ভাগারে পৌর এলাকার ময়লা ফেলতে বাধা দেন এলাকাবাসী। ভাগারের গেটে তালা দেয়া হয়। জায়গা না পেয়ে বজ্র অপসারণ বন্ধ রেখেছে পৌর কর্তৃপক্ষ। এ কারণে শহরের বিভিন্ন এলাকার সড়কের উপর প্রতিদিনই জমছে ময়লা। দুর্গন্ধ আর কীটপতঙ্গে ভোগান্তিতে পৌরবাসী। ময়লা রাস্তার মাঝখান পর্যন্ত চলে আসে। বাচ্চা কাচ্চাদের তো স্কুল কলেজ সব এই রোডেই। রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না, সামনে একটা স্কুল। সকালবেলা দেখা যাচ্ছে যে বাচ্চা কাচ্চা নাক ধরে হাঁটতেছে। ওইখানেই বাসা, সেই গন্ধতে থাকতে পারে না। সবারই সমস্যা হয় আর কি, অনেক দুর্গন্ধে থাকা যায় না। তো এগুলো সরানোর ব্যবস্থা করলে খুব ভালো হতো। অসুখ বিসুখে ভুগতেছে ময়লার দুর্গন্ধতে, আমাদের মনে করেন যে অবস্থা খুব খারাপ। দুর্গন্ধের জন্য আমাদের ফুসফুসেরও সমস্যা হতে পারে। এছাড়াও এগুলোর জন্য আমাদের ক্লাসেও থাকতে পারি না। আবর্জনা অপসারণ না করায় দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের হুমকি সৃষ্টি হচ্ছে বলে মনে করেন পরিবেশবাদীরা। বর্জ্য ব্যবস্থাপনা যদি সঠিকভাবে ব্যবস্থা না করা যায়, তাহলে কিন্তু এই গাইবান্ধা পৌরবাসীর যে ধরেন যারা বাসিন্দা, তাদের কিন্তু স্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি মধ্যে পড়বে। পৌর কর্তৃপক্ষ জানায়, আধুনিক বজ্র শোধনাগার নির্মাণে অর্থ বরাদ্দ হলেও জায়গার অভাবে তা নির্মাণ করা সম্ভব হচ্ছে না। নিজেদের অসহায়ত্ব প্রকাশ করে বাসিন্দাদের সহযোগিতা চান সংশ্লিষ্ট কর্মকর্তা। পৌরবাসী যদি আমাকে সহযোগিতা করে, আমাকে আমার যে 8.5 কোটি টাকা বরাদ্দ আসছে ডাম্পিং স্টেশনে, এটা যদি আমরা করতে পারি, তাহলে ইনশাল্লাহ এই ময়লার যে সমস্যাটা, অপসারণের সমস্যাটা দূরীভূত হবে। বানিয়ারজান এলাকায় 353% জমির উপর নির্মিত নিজস্ব ভাগারে গাইবান্ধা পৌরসভা আবর্জনা ফেলে আসছিল প্রায় 4 দশক ধরে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। অবশেষে ঠিকাদারের ফেলে রাখা নির্মাণ সামগ্রী দিয়ে অসমাপ্ত ব্রিজের কাজ শুরু হলো। ঝালকাঠি সদরের আগরবাড়ি গ্রামের বাসিন্দারাই নিজ দায়িত্বে হাল ধরেছেন কাজে। গত 5 আগস্ট সরকার পতনের পর গা ঢাকা দেন ঠিকাদার। ঘটনাস্থল পরিদর্শন করে এলজিইডির কর্মকর্তাকে তদারকির নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থানীয় শতাধিক জনতা এভাবে স্বেচ্ছাশ্রমে শুরু করেছেন ব্রিজ নির্মাণের কাজ।
ঝালকাঠি সদর উপজেলার বাসুন্ডা ইউনিয়নের মানপাশা খালে একটি স্ল্যাব ব্রিজ নির্মাণের কাজ পায় ইসলাম ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। খালে বাঁধ দিয়ে কাজ চলে বেশ কিছুদিন। এর মাঝেই গত 5 আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যান প্রতিষ্ঠানটির ঠিকাদার জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মুনিরুল ইসলাম তালুকদার। বন্ধ হয়ে যায় ব্রিজের কাজ। তবে খালে বাঁধ থাকায় আশপাশের কৃষি জমি চাষাবাদের হুমকিতে পড়ে, পাশাপাশি চরম ভোগান্তি সৃষ্টি হয় স্থানীয়দের চলাচলে। এই অবস্থায় সোমবার সকালে ঠিকাদারের রাখা মালামাল দিয়েই ব্রিজের নির্মাণ কাজ শুরু করেন স্থানীয় শতাধিক জনতা। এলাকার স্বার্থে ব্রিজে ঢালাই দিতেছে। এই বাঁধ না ছাড়লে এলাকার মানুষের অনেক দুর্ভোগ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় এলজিইডির এসওকে কাজ তদারকির নির্দেশ দেন তারা। কাজও চলবে এবং স্পেসিফিকেশন যেন ওকে হয়। আমরা বলেছি যে যেন তারা ছবি এবং ভিডিও ধারণ করে রাখেন যে কাজ সব ওকে হচ্ছে কিনা। এবং আমিও স্টেশনে আছি, প্রয়োজনে আমিও আরও একাধিকবার আসবো। আমার এক্সএন মহোদয় এসে আপনারা দেখেছেন, আমার ইঞ্জিনিয়ার এসে এবং জনগণ এখানে আছে। আমার মনে হয় যে এই কাজটা আমরা স্পেসিফিকেশন অনুযায়ী এবং কোয়ালিটিফুল করতে পারব। উপজেলা প্রশাসনের তথ্য মতে এলজিইডির আওতায় ব্রিজটি নির্মাণে 1,37 লাখ টাকা ব্যয় ধরা হয়। সময় সংবাদ, ঝালকাঠি। বিশ্ববাজারে তেলের দাম কিছুটা বেড়েছে। গত বুধবার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হানা হ্যারিকেন ফ্রান্সিনের প্রভাব এবং যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত নিয়ে শঙ্কায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। বার্তা সংস্থা রয়টার্স জানায় মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম 16 সেন্ট বেড়ে প্রতি ব্যারেল উঠেছে $72.91। আর WTI ক্রুডের দাম 34 সেন্ট বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $70.43। এর আগে সোমবারও এই দুই ব্র্যান্ডের তেলের দাম বেড়েছিল। মূলত ঘূর্ণিঝড় ফ্রান্সিনের কারণে মেক্সিকো উপসাগর অঞ্চলে তেলের উৎপাদন ব্যাহত হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ শীঘ্রই নীতি সুদ কমাতে যাচ্ছে। বাজারে সেই সম্ভাব্য ঘোষণার প্রভাবও পড়েছে। দুবাইয়ের শিশুদের জন্য চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রাথমিক বিদ্যালয়। ফ্রেন্ডলি আর্লি চাইল্ডহুড সেন্টার নামক এই প্রতিষ্ঠানটিতে শিশুদের মানসিক বিকাশে সহায়তা এবং সৃজনশীলতা বাড়ানোর জন্য প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। ভিন্নধর্মী স্কুলে ভর্তির জন্য শিশুদেরকে গুনতে হয় নির্দিষ্ট ফি। রোবট কুকুরটি নানা ধরনের অঙ্গভঙ্গি করছে, যা আগ্রহ নিয়ে দেখছে শিশুরা। অন্যদিকে অত্যাধুনিক এআই প্রযুক্তি কাজে লাগিয়ে একটি কক্ষের মেঝেতে ইন্টারঅ্যাক্টিভ সাদা বোর্ডে আঁকাআঁকি করতে দেখা যাচ্ছে কয়েকজনকে। কেউ আবার নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পাজল সমাধান করছেন। এই চিত্রটি দুবাইয়ের ফ্রেন্ডলি আর্লি চাইল্ডহুড সেন্টার নামক একটি প্রাথমিক বিদ্যালয়ের, যেখানে শিশুদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নানা ধরনের শিক্ষা প্রদান করা হয়। এখানে কেউ পিয়ানো বাজানো শেখে, কেউ বা ভায়োলিন। আবার একদল ব্যস্ত কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে শিক্ষকের সহায়তায় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ড্রয়িং করতে। আবার একটি শিশুকে দেখা যাচ্ছে কৌতূহল নিয়ে নিজের মাথার চুল ম্যাগনিফাইং যন্ত্রের মাধ্যমে দেখতে। যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উচ্চ প্রযুক্তির সঙ্গে গতানুগতিক শিক্ষাকে এক করা হয়। আকর্ষণীয় এই স্কুলটিতে ভর্তি হওয়ার জন্য শিশুদেরকে গুনতে হয় নির্দিষ্ট পরিমাণ ফি। সংশ্লিষ্টরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা শেখার এবং জ্ঞান দেওয়ার ভিত্তি না হলেও এটি শিশুর সৃজনশীলতা বের করে আনতে সাহায্য করে। সেই সঙ্গে শিশুর চিন্তা শক্তি বাড়িয়ে সেই জ্ঞানকে বৃহত্তর বিশ্বে বাস্তবায়ন করতে সাহায্য করে। স্কুলটিতে ইন্টারঅ্যাক্টিভ টুলসের মাধ্যমে শিশুদেরকে নতুন কিছু শেখার জন্য আগ্রহী করে তোলা হয়। অর্জিতা শেজিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পোশাক খাতে অস্থিরতায় ভারত সহ প্রতিযোগী দেশে চলে যাচ্ছে বিদেশি অর্ডার। দিল্লির সুতা নির্ভরতায় নতুন সংকট, ভুল কৌশলে বাংলাদেশের বাজার হারানোর শঙ্কা। অডিটর পদে বৈষম্য নিরসনের দাবিতে গণ অনশন। 11তম গ্রেড থেকে 10তম গ্রেডে উন্নীত হতে চান সিএজি আওতাভুক্ত কর্মচারীরা। দাবি না মানলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং 3 বছর ধরে অচল রংপুর অঞ্চলের 4 চিনিকল, বেকার হাজারো শ্রমিক। সরকারি খাদ্য গুদাম থেকে কোটি টাকার চাল গম গায়েব। তদন্তে দুর্নীতির প্রমাণ পেয়েছে কমিটি।
এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।